তো পণ্ডিত বিজন কুমার চৌধুরী তবলা ভুবনে সেটা অবিস্মরণীয় হয়ে থাকবে এবং ওনার অগণিত ছাত্রছাত্রী যে পণ্ডিত যাকে বলে, যে পণ্ডিতের মূল যে জিনিসটা সেটা হচ্ছে ছাত্রছাত্রী তৈরি করা। তো এরকম ছাত্রছাত্রী প্রচুর ছাত্রছাত্রী উনি তৈরি করে গেছেন, যেটা আমাদের জন্য অনেক বড় একটা সম্পদই দাঁড়াবে। আমি যেটা ওনার দীর্ঘদিন বাজাতে যেটা ওনার সাথে দেখেছি সেটা হচ্ছে যে ওনার কেন জানি কিছু রাগের প্রতি ওনার দুর্বলতা ছিল। তো আমি যখন মারোয়া বাজাতাম বা পুরিয়া ধানেশ্রী বা পুরিয়া কল্যাণ বা সোহিনী, কিন্তু একটা দেখেছি যে সোহিনীরা যখন বাজাতাম তখন ওনার কাছে অন্য একটা আকর্ষণ ছিল, বা ওনার দেখতাম যে উনি আমি যখন বাজাতে উনি অনেকটা মানে সুরের ভিতর চলে যেতেন এবং দেখা যেত যে ওনার চোখের এক কোণাতে একটু জলের ফোঁটা আসছে এবারে আসছে। বিজন কুমার চৌধুরী আমার বড় ভাই, বয়সে আমার থেকে অনেক বড়, প্রায় 25 থেকে 28 বছরের বড় উনি আমরা 2 ভাই 2 বোন। আমি ওনাকে বর্দা বলেই সম্বোধন করতাম ছোটকাল থেকে। আমাদের মধ্যে তুই তোকারি সম্পর্ক ছিল, আমিও ওকে তুই করে বলতাম, ও আমাকে তুই করে বলতাম। আমরা ভাই বোনদের মধ্যে সবাই তুই সম্পর্ক। তো বর্দা স্নেহটা কিন্তু প্রকাশ পেত না বাইরে, ওনার স্নেহটা ভিতরে থাকতো। উনি কিন্তু একটু বদমেজাজি বলা যায়, তবে অনেক সময় মেজাজটার জন্য উনি অনেক কিছুই করতে পারেননি জীবনে। হয়তোবা ওনার মেজাজটা যদি আরেকটু কন্ট্রোল করতেন, হয়তোবা আমি মনে করি উনি আরো অনেক উঁচু স্থানে যেতে পারতেন। কম্প্রোমাইজ উনি অন্তত আমার চোখে পড়েনি। কম্প্রোমাইজ বলতে উনি তো ওনার সঙ্গীত নিয়ে কখনো কম্প্রোমাইজ করেনি। সংস্কৃতি সম্পর্কে একটু যদি বলুন স্যার। সংস্কৃতি তো গাছে ধরে না, এটা আস্তে আস্তে ডেভেলপ করে। এখন ডেভেলপ করে যতটুকু এসছে তাতে মনে হয় ক্রমানুভূতি হয়েছে সংস্কৃতি, ঊর্ধ্বগতি হয়নি। কারণগুলো বলুন। এর কারণ প্রথমে হচ্ছে যে সঠিক শিক্ষকতার অভাব। ছাত্ররা অনেকদিন ধরে শিক্ষার পরেও আধুনিক গান, রবীন্দ্র নজরুল থেকে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে থাকছে না, কারণ ওখানে স্ট্যান্ড করতে পারছে না, বেশি দিন থাকছে না, তাই ওরা এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই জিনিসটা শিখতে হবে অল্প বয়স থেকে। এরা মাঝামাঝি সময় আসে, হয়তো চাকরি করাকালীন বা এই সময় তখন বিয়ে হয়ে যায়, সংসারে নিয়েতে আর শিখতে পারে। তৃতীয় কারণ হচ্ছে গার্জিয়ানশিপের অভাব। পিতামাতারা ওইটার উপর বেশি আগ্রহ থাকে, কারণ ওনারা জানেন যে এটা শিখে রোজগারের পথটা ঠিক হবে না, তার চেয়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়াটাই ভালো, অন্যান্য লাইনে। এই কারণগুলি এখানে কাজ করে বেশি। এর জন্য এটার উপর দিকে ওঠার চেয়ে নিচের দিকে যাচ্ছে বেশি। আমাদের সময় যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন এটার কোনো আর্থিক কোনো ইয়ে ছিল না যে রোজগার করবে। পিতামাতার নিচ থেকেই ছেলে মেয়ের গুণাগুণ বিচার করে কেউ কে সঙ্গীতে দিত, কেউ কে খেলাধুলায় দিত, কেউ কে পড়াশোনাটা কিন্তু ঠিকই আছে, ওটা চালিয়ে যেত, পাশাপাশি বিভিন্ন ইয়েতে করতো। আর এখনকার দিনে যে টেলিভিশন, এইসব বিভিন্ন বিজ্ঞানের উন্নতির কারণে যেসব জিনিসগুলি হচ্ছে, এর জন্য অনেকটা দায়ী। আকাশ সংস্কৃতি আমাদের সংস্কৃতি অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি যা বুঝি। আমাদের সঙ্গতটা কিন্তু একটু অন্য ব্যাপার, এটা ওস্তাদরা শিখাতে পারে না। আমার সঙ্গে যখন আমার ওস্তাদ শুনেছে কখনো বলেছে এটা কি বাজালে তুমি,
যতই ভালো বাজায়, এটা একটা খুঁত থাকবে এই উস্তাদের মনে। এটা এইভাবে না হলে ওরকম হইতো, আমারও তাই, কিন্তু এখন দেখতেছি এটা এরকম। আমি মনে করি আমি যেটা বাজাই এখন, এই গানগুলির সাথে আমি বাজাতাম, তা আমি মনে হয় যে এদের চেয়ে ভালো বাজাতাম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আপনি তো উস্তাদ ভালো বাজাবেনই। এখন যারা ভালো বাজায় এর মধ্যে তুমি সবাইকে চেনো, যারা রেগুলার বাজাচ্ছে, বাজতে বাজতে এককালে তারা হবে ভালো বাজাবে। আর আরেকটা কথা হচ্ছে, এরা যারা বাজাচ্ছে এরা সবাই কিন্তু কণ্ঠসঙ্গীতের সঙ্গে বাজাচ্ছে। আমি অনেককে বলি, রাজীবকেও বলেছি, তোমরা যন্ত্রসঙ্গীত খুঁজো, যন্ত্র যারা বাজায় এদের সঙ্গে বাজানোর চেষ্টা করো। তো যন্ত্রসঙ্গীতের শিল্পী তো এই দেশে নাই, এই শহরেই কম, একজন যারা আছে এই আর কি। তো ওরা যারা কণ্ঠসঙ্গীত সঙ্গে বাজাচ্ছে, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত দুজনেই ভালো বাজায়, সুরজিৎও ভালো বাজায়, রাজুও ভালো বাজায়, আরো দু চারজন আছে ভালোই বাজায়, খারাপ না। এবং সেটা যারা কণ্ঠসঙ্গীত চর্চা করে, যারা ওদেরকে ডেপুট করেছে, টিউশনিতে যায়, ওনার সাথে বাজাচ্ছে, উনি সেটা ভালো করতে পারেন। তবে আমি মনে করি যে কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতেও কিছু সঙ্গীত করা দরকার। আরে করতে করতে শিখতে হবে। একজন সুর করে দেবে, সেটা এখানে আজকে বলে না, মঞ্চেও দেখেছে, অনেকেই দেখেছে, এটা জিজ্ঞেস করে কি আপনার সাথে করতে পারে না, এটা কেন? এটা একটা ওদের দোষ। যখন তবলা সুর করতে পারবে তখন সুরের জ্ঞান হবে, কষ্ট করে বাজাবে। শিল্পী স্যার খেয়াল সিঙ্গার, তবলা আসছে, তবলা এবং খেয়াল সিঙ্গারের মধ্যে কাকে প্রিয় 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 কি? প্রিয় খেয়াল সিঙ্গার? প্রিয় খেয়াল সিঙ্গার কে হ্যাঁ, বর্তমানে না অতীতে? অতীতে এবং আপনার নীরদ বরণ বড়ুয়া। তাই নাকি? হ্যাঁ, একটু তাহলে স্যার ওস্তাদের সম্পর্কে, গান সম্পর্কে একটু বলুন। ওস্তাদের গান সম্পর্কে আমি কি বলবো? এগুলো তো অনেক আলোচিত হয়েছে এখানে। না না, গানটা মানে যে ভালো লাগার কারণটা কি? কার ভালো লাগে? আপনার ভালো লাগার যে উনি তালে পোক্ত, তালে পাক্কা একদম। এবং আমিও যদি কখনো লয় কমে বা বাড়িয়ে ফেলি, উনি আমাকে দেখা যায় বেড়ে গেছে। এর মানে কি? খামোশ, ঠিকছে বাজায়। বুঝেছো? খেতেই হবে, গায়ক বাদকদের বকুনি খেতেই হবে, তবলা তাহলে ভালো। কি বলেন স্যার? হ্যাঁ, খেতেই হবে। বড় বড় তবলা বাদক খেয়েছে। তার মানে তবলা বাদকের সাথে গায়ককে, গায়ক বাদকদের, গায়ক বাদকদের, বাদক মানে যন্ত্রসঙ্গীত বাদক, এদের বকুনি ধমক খেতেই হবে। যারা খায়নি তারা ভালো তবলা বাদক হতে পারবে। কিন্তু গায়কের যদি না বাড়ে, আমি যদি বাড়িয়ে দিই, তাহলেই তো বলবে। আর সঙ্গীত অতি কঠিন। করতে 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 বছরের পর বছর করতে করতে যে গায়ক বাদকের সঙ্গে করতেছে, সে বলে বাহ ভালো লাগছে। আমি এখন পাই এরকম অনেক কথাই পাই। যেমন ওদিন তুষারবাবু এসেছিল কলকাতা থেকে, হ্যাঁ, দ্বিতীয়বার। কিন্তু দ্বিতীয়বার গান গাওয়ার পরে আমি যখন মঞ্চের পিছনে টিএসে নিচে এসেছি, তখন উনি কিন্তু পিছন থেকে এসে আমাকে প্রণাম করেছিল। তোর মানে আমি খুশি হয়েছি। করতে করতে হবে। প্রথমবার কিন্তু আমি পাইনি, প্রথমবার আমি প্রণামও করিনি আমার। ঠিক আছে, সব একই শিল্পীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম বাজনা হয়, একরকম হয় না। বুঝাতে পেরেছি? বুঝেছেন? বুঝতাম না। আমার 18 বছর বয়সে আমি শুনেছি কলকাতায়, বুঝতাম না। আলাউদ্দিন কাশিমের সাথে আপনি একবার আসছিল সম্ভবত 1950 সালের দিকে। আপনাকে অনেক বকুনি দিয়েছিল, একটু যদি বলতেন বকুনিটা কি, বকুনি উঠে দিয়েছিল? উনি সেন্ট পিসিতে শরৎ বাজাচ্ছে, সঙ্গে তবলা বাজাচ্ছে ঢাকা মোহাম্মদ হোসেন সাহেব। যাই হোক, অনুষ্ঠান ভালোই হয়েছে। মোহাম্মদ হোসেন সাহেব খুব সুন্দর বাজিয়েছে, যা আমি বুঝি আর কি। তো 50 সনে তো ক্লাস 5-এ পড়ি আমি। ক্লাস 5-এ পড়ে আমি কি গান বাজনাবো, তখন খালি শিখি। তখন কয়েকজন শ্রোতা, গান অনুষ্ঠান শেষ, কেউ ডায়েরি নিয়ে গেছে, কেউ একটা কাগজ নিয়ে গেছে, একটু লিখে দেন আপনার হাতের লেখাটা আছে, লিখে দিচ্ছে। একজনে একটা 100 টাকার নোট নিয়ে গেছে। তখন 100 টাকার নোট যার তার কাছে ছিল না, মহামূল্যবান। 500 টাকার নোট তখন বের হয়নি। 100
স্টেটনারটাই বল। তখন আমি একটু লম্বাটে তো, আলাউদ্দিন খাসে একটু বেটে ধরানো। আমি মুখে মুখে দেখছি বাবা নোটের মধ্যে আবার কি করে লেখে, নোটের মধ্যে তো লেখার নিয়ম না, তাই একটু দেখতেছি পুরো কি লেখে। তোমার হাতের লেখা কিন্তু সুন্দর, আমার সুন্দর লেগেছে তখন। তো কলম নিয়ে লিখতেছে সুরের ভিখারি, লিখতেছে সুরের ভিখারি, নিচে লিখেছে আলাউদ্দিন, উস্তাদ আলাউদ্দিন খা কিছু না, আলাউদ্দিন, উপরে লেখা সুরের ভিখারি আলাউদ্দিন, তাকে দিয়েছে আলাউদ্দিন। ভালো করে দেখে আমার একটা প্রশ্ন জাগে, এত বড় শিল্পী উনি বলতেছে উনি সুরের ভিখারি। ভিখারি কাকে বলে? যিনি ভিক্ষা করে। উনি সুর ভিক্ষা করে? আমি বলি ওস্তাদ যে আপনি এটা কি লিখছেন? কুমিল্লার আঞ্চলিক ভাষা বলতেছে কি লিখেছেন আপনি? তখন আমার উস্তাদ ওখানে কাজে ছিল, এরশাদ আলী খান, বলতেছে এরশাদ আলী এই ছেলেটা, এই দুষ্ট ছেলেটা কে রে, আমাকে কি বলছে দেখ। তখন আমার উস্তাদ আমার কানটা ধরে পিঠের মধ্যে একটা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। পরে বুঝেছি কেন, আমি বললাম, আর উনিও বা কেন রাগ করলেন। ভবিষ্যৎ ইচ্ছে কি স্যার? ইচ্ছা এভাবে চলে যেতে পারলে তোমাদের সবার আন্তরিক ভালোবাসা পেলে আর দিন কিভাবে স্যার? এইভাবে যেভাবে চলছে সেভাবে। দেশ স্বাধীনতার পর থেকে আমার সঙ্গে উনি তবলা সংগীত করছেন। আমি ওনার জীবনের দীর্ঘায়ু কামনা করি, সুস্থ জীবন কামনা করি। উনি যাতে মৃত্যুর আগ পর্যন্ত তবলা বাজাতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত তবলা বাজাতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত তবলা বাজাতে পারেন। জন্মিলে মরিতে হয়, এটি একটি ধ্রুব সত্য। তিনি সবসময় কামনা করতেন তবলা বাজাতে বাজাতে যেন চলে যান। তিনি এ কথাটা তাঁর শুভানুধ্যায়ী ছাত্রদের বেশ কয়েকবার বলেছিলেন। 2014 সালের 19শে সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক রাত 9টা তার দীর্ঘ সঙ্গীত জীবনের সাথী উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের বংশীবাদন অনুষ্ঠান আয়োজন করেছে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম। তবলায় সাত সাঙ্গাত করছেন পণ্ডিত বিজন চৌধুরী। বিজন চৌধুরী উনি আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ তবলাবাদক বলে শাস্ত্রীয় সঙ্গীতে। উনিও অরিজিনালি ব্রাহ্মণবাড়িয়ার চাটগাঁয়ে থাকেন। রাগ আবগি কানাড়া বাজাবো, আলাপ জোর ঝালা, তারপরে দুটি গত বাজাবো, ঝাপতাল এবং তিনতালে নিবদ্ধ। রাগ আভোগী কানাড়ার সুরে বাঁশিতে ফুঁ দিলেন উস্তাদ আজিজুল ইসলাম। বেশ কিছুক্ষণ আলাপে চললেন। গতে এসে পণ্ডিত বিজন চৌধুরী সাম দিলেন। হল ভর্তি উপস্থিত শ্রোতা দর্শক, পিনপতন নীরবতা। বিলম্বিত ঝাঁপতাল থেকে ত্রিতাল মধ্যলয়ে টেহায় শেষ করল। বাঁশিতে অন্য কিছু শুরু করার ইঙ্গিত, কিন্তু না, তবলার বলে হঠাৎ ছন্দপতন। তবলা আর বাজেনি, বাঁশিতে আর সুর তোলেনি। আর কখনো পণ্ডিতজির জাদুমাখা হাতের না বাণীর বোল শোনা যাবে না। আমরা হারালাম এক লয়ের সাধককে, যিনি আমৃত্যু তবলার সাথে ছিলেন। এ যেন তাঁরই ইচ্ছার প্রতিফলন। এই স্টেজের মধ্যে স্যার মঞ্চের মধ্যে তৈরি তবলা নিয়ে, এবং ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলামের সাথে মঞ্চের মধ্যে বসে গেছেন। তো আমি স্যারকে ইশারা করলাম, হাত জোর করে প্রণাম করলাম, বলে আমি বসলাম দর্শক সারিতে। বসার পরে অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলতেছে। অনুষ্ঠান চলার পরে
ওই তবলা বাজনা শুরু হওয়ার পরে 20 মিনিট বাজনা বাজানোর পরে স্যার দেখলাম শ্বাসকষ্টের মতো স্যারের উঠলো। স্যারকে কোলে নিলাম আমার। স্যারকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, স্যার কথা বলতে পারলো না। স্যার আমার কোলের মধ্যে ঢলে পড়লো।